নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প চুলচেরা শোধবোধ। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। চুলচেরা বিচারের কথাই শোনা আছে, কিন্তু চুলচেরা শোধবোধের কথা কখনো শুনেছ কি? কিন্তু শোনা নয়, আমার দেখা, নিজের চোখে দেখা, যাকে বলে চূড়ান্ত প্রতিশোধ। আমার ছোটবেলার কাহিনী। কাকা আমার এমনিতে ভালো মানুষ, কিন্তু রাগলে তিনি কারও নন। চটে উঠলে নেচে কুঁদে চেঁচিয়ে মেচিয়ে একাকার। এ কাকার সঙ্গে সে কাকার কোনো মিলই নেই। কাকার পেয়ারের চাকর রামলোচন কি অপরাধ করেছিল কে জানে, রেগে গিয়ে তিনি হুকুম দিলেন, দাও বেটার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গায়ে বার করে দাও। গায়ে ছিল কাকার অখণ্ড প্রতাপ, গায়ের তিনি মোড়ল, কাজেই তার হুকুম পালিত হতে দেরি হলো না একটুও। নাপিত রামলোচনকে ধরে ন্যাড়া করে দিল। অবশ্যই নাপিত ছাড়াও আরো কয়েকজনকে ধরতে হয়েছিল। রামলোচন কি সহজে ন্যাড়া হতে চায়? কিন্তু নাপিত যখন তাকে বলল, দেখো বাবু, খোরের তলায় অমন হুটোপাটি করো না তো। মাথা ন্যাড়া করতে গিয়ে বেপটকা চোট লেগে যদি তোমার নাকটাই খাঁদা হয়ে যায় তো আমি জানি নে। আমি দাঁড়িয়েছিলাম কাছেই, উৎসাহ দিলাম রামুকে। রামু, ন্যাড়া হতে ভয় কিসের? আমি তো কত ন্যাড়া হয়েছি। 10 বছর অবধি হপ্তায় ন্যাড়া হওয়াই তো ছিল আমার কাজ। ওতে চুল ঘন হয়, আরো ভালো করে গজায়। এই তো গত বছরেও আমাকে নিয়ে মেলা দেখতে গিয়ে কাকা যেই না নাপিত দেখেছে অমনি আমার মাথা মুড়িয়ে দিলেন। ওতে কি হয়েছে? নাও লক্ষ্মী ছেলের মতো ন্যাড়া হয়ে যাও। ছি, দুরন্তপনা করো না। অমন করলে যদি বেকায়দায় তোমার নাকটি কাটা পড়ে, চুল গেলে চুল আবার হবে, কিন্তু নাক গেলে একটি তো মোটে নাক। রামলোচন ন্যাকা নয়, বুঝলো। ন্যাড়ার ওপর আরো বেশি নাকাল হতে চাইল না। ঠান্ডা মাথায় নিজেকে মুড়িয়ে নিল। তারপর ঘোল ঢালার পালা। দই আনতে কে যায় বাজারে, কেই বা ঘোল বানায়। ও সব কাজই তো রামলোচন করত। কিন্তু এখন চাকরি যাওয়ার পর বিশেষ করে নিজের জন্য অত সব ফরমাস খাটতে কি রাজি হবে? নিজের জন্য দই এনে নিজেই ঘোল বানিয়ে মাথায় ঢালতে ব্যাপারটা কেমন যেন ঘোলাটে মনে হলো। তাই কাকা বাধ্য হয়ে কাজটা নিখরচায় সারলেন। ঘোলের অভাবে 1 বালতি জল এনে ঢেলে দিলেন ওর মাথায়। গায়ের 12 বিশ্বে ওকে করতে হলো না। 3 গায়ের লোক সে, নিজেই সে আমাদের পাড়া ছেড়ে চলে গেল। আমি কিছু দূর ওর সাথে গেছিলাম। রামলোচন বলছিল, এগে বাবু, আপনাদের বাড়িতে আমার অন্ন গেল তাতে আমার দুঃখ নেই। 2 মুঠো চাল আমার কোথা থেকে ঠিক জুটবে, কিন্তু বলতে গিয়ে সে ভাষা খুঁজে পায় না। হাতের তেলো দিয়ে নিজের বেল মাথায় হাত বোলায়। আমি সান্ত্বনা দিই, রামলোচন, তোমার চালও গেল, চুলও গেল। সত্যি, চাল চুলও কিছুই রইল না। কিন্তু তুমি দুঃখ করো না, 2 আবার হবে। মাথা থাকলেই হয়, মাথার উপরেই হয়ে থাকে। রামলোচন বলল, বিনা দোষে মুনি আমাকে সাজা দিলেন। আপনি দেখে নিবেন খোকাবাবু, আমি এ চুলচেরা শোধ লিব। যদি না লি তো আমার নাম রামলোচন না। রামলোচন তারপর থেকে আর আমাদের পাড়া মারায় না, তবে তার সঙ্গে আমাদের দেখা হয় মাঝে মাঝেই। হাটে বাজারে দেখা হয়। সেখানে আমাদের বুধবারই হাট লাগতো। বুধবারে বিরাট হাট বসতো আমাদের গায়ে। 7 গাঁয়ের লোক জড়ো হয়ে কেনা বেচা করতে আসতো। রামলোচনও আসতো। আসতেই হতো রামলোচনকে। 7 দিনে একটি হাট, সওদা করতে সবাইকেই আসতে হয়। কাকার সঙ্গে আমিও যেতাম বুধবারের হাটে। থলে হাতে যেতাম, থলে ঘাড়ে করে ফিরতাম। বাজার মাথায় করে আসতে হতো। রামলোচনের অভাব মোচন করছিলাম আমি।
হাতে একদিন রামলোচনের সঙ্গে দেখা, কেমন যেন বেঁকে গেছে, হাঁটছে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে। রামলোচন, তোমার কি হয়েছে? কাকাই ডেকে শুধলেন। আগে মনিব, সেই দাঁটা যেন আমার বাঁকতে লেগেছে, এই বাদ ধরেছে মালুম হয়। লোকে কইছে তোমার কুঁজ বাহির হইবে। কুঁজ? সে কি রে? সে যে ভারী খারাপ, দেখতে ভারী বিচ্ছিরি রে। কেন কাকু, কুঁজো হওয়া কি খুব খারাপ? মাঝখান থেকে আমি বলি, কুঁজোয় জল গড়িয়ে খাওয়া কত সোজা। সত্যি বলতে কুঁজোর থেকে জল গড়াতে একটা লম্বা লোকের মাথা হেঁট হবে, কিন্তু একজন কুব্জ পৃষ্ঠ নব্জ দেহির পক্ষে কাজটা কতখানি এগিয়ে রয়েছে। থামতই, কাকা ঝামটান। মন্থরার কুঁজ ছিল বলে লঙ্কা কাণ্ড বাঁধলো, তা জানিস? কুঁজ ভারী খারাপ। লঙ্কা কাণ্ড? সে তো হনুমানের লেজ ছিল বলেই। এই এই, হনুমান এলো কোত্থেকে? সে তো মন্থরার জন্যেই। না না রামলোচন, দোহাই, এরপর আবার তুমি কুঁজ বার করো না। এই গে কর্তা, আমি কি বার করবার মালিক? ভগবানের মার কর্তা। তা হোক, তুমি একটু সোজা হয়ে হাঁটো দেখি, সোজা হলে তোমাকে ভালো দেখায়। হ্যাঁ, আর কর্তা, দেখা দেখির কাম নাই, দেখা লোক সংসারে আমার আর কে আছে? তা ডাক্তার দেখাও। পয়সা কই কর্তা, শিব ঠাকুরের দরজায় গিয়ে হত্যা দেওয়ার কথা ভাবছি। এই বলে চলে গেল রামলোচন। তারপর একদিন শুনলাম রামলোচন আমাদের গায়ের শিব মন্দিরে হত্যা দিয়ে পড়েছে। 3 দিন নাকি উপোস করে রয়েছে। 3 দিনের শেষ রাত্রিরে স্বয়ং শিব ঠাকুর তাকে নাকি স্বপ্নে দেখা দিয়েছেন। ঠাকুরের সে প্রত্যাদেশ পেয়েছে বলে শোনা গেল। শুনে যা কৌতূহল হলো আমার, কি বলবো। দেবতাদের কথাবার্তা আমি কখনো শুনিনি। রামলোচনের কাছে যাই করছি, কিন্তু যেতে আর হলো না। সে নিজেই এলো আমাদের বাড়ি। আরো যেন একটু কুঁজো হয়ে গেছে রামু, ধনুকের মতো বেঁকে গেছে একেবারে। আর একটু বেঁকলেই একটা নিখুঁত রাইট অ্যাঙ্গেল বনতে পারে। সেই জ্যামিতিক চেহারা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে রামলোচন এলো। এসেই কাকার পায়ে পড়ে সে কি কান্না তার। শিব ঠাকুর বলেছেন, শিব ঠাকুর বলেছেন। তার ফোপানির ভেতর এইটুকুই শুধু শোনা গেল। কি বলেছেন শিব ঠাকুর? কাকাবাবু গম্ভীর গলায় শুধলেন। বলেছেন আপনি সাক্ষাৎ শিব, শিবের অবতার। কাঁদতে কাঁদতে বলল রামলোচন, আপনার কাছেই আসতে বলেছেন শিব ঠাকুর। বটে বটে, সোজা হয়ে বসলেন কাকা। হ্যাঁ কর্তা, শিব ঠাকুর আমায় স্বপ্ন দিলেন, বললেন যা তুই ওনার কাছে যা। আপনার নাম উচ্চারণ করলেন। আমি এই পাপ মুখে কি করে আপনার নাম উচ্চারণ করি? তা বললেন যে তারিণীর কাছে যা। কাকাবাবু নিজেই নিজের নামোচ্চারণ করলেন। তাই বললেন বাবা? বলতে গিয়ে তার সারা গায়ে রোমাঞ্চ দেখা দিল। আগে ওই লামি বাবু, বললেন ওনার কাছে গেলেই হবে। এখন আপনি দয়া করলেই আমার যত আধি ব্যাধি সব সেরে যায় কর্তা। বলে রামু কাকুর পা জড়িয়ে আবার হাউমাউ করে উঠল। তা কি দয়া করতে হবে শুনি? আর কিছু নয় মুনিব, শুধু আপনার এক গাছি চুল, মাথার একটা চুল, তাই আমি এই তামার মাদুলিতে ভরে আমার গলায় নিয়ে ধারণ করব। আপনার চুল সর্বব্যাধি বিনাশ করে কর্তা। বলেছেন বলেছেন শিব ঠাকুর কথা? বলার সঙ্গে সঙ্গে তার সারা মুখে যেন স্বর্গীয় আভা ছড়িয়ে পড়ল। বটে, শুনছিস তোরা রামর কথা শুনলি? অগ শুনছ গো? বলে তিনি সগর্বে তাকালেন আমাদের দিকে, কাকিমার দিকেও। কাকিমার দিকেই বেশি করে, বিশেষ করে। তারপর তিনি অতি সন্তর্পণে মাথার এক পাশ থেকে এক গাছি চুল ছিঁড়ে রামুকে দিলেন। রামু সেটা মাথায় করে সযত্নে সেই তামার মাদুলিতে ভরল।
ভরে গলায় পড়ল। ও মা, অবাক কাণ্ড! দেখতে দেখতে ধনুকের মতো বাঁকা রামু ছিলার মতো সোজা হয়ে গেল, শটান খাড়া হয়ে দাঁড়ালো। আনন্দে লাফাতে লাগলো রামু। কোথায় গেল তার বাদ, কোথায় বা গেল কুঁজ? মন্থরার পুংলিঙ্গ থেকে সে যেন এখন হনুমানের স্ফুলিঙ্গ। তারপর কাকাবাবু কাকিমার পায়ের ধুলো নিয়ে লাফাতে লাফাতে চলে গেল সে। খবরটা রটে গেল দিক বিদিকে। তারপর দিক বিদিক থেকে দলে দলে লোক আসতে শুরু হলো কাকাবাবুর পায়ের ধুলো আর মাথার চুল নিতে। কারো আমবাদ, কারো আমাশার ধাত, কারো অম্বলের ব্যাম, তো কারো বা হিস্টিরিয়া, কারোর মাথা ধরা, তো কারো বা চোখে ছানি, কারো টাক পরে মাথার চুলহানি, কারো বা সারা গায়ে চুলকানি। নানা লোকে নানান ব্যারাম। কাকাবাবু সবাইকেই তামার মাদুলিতে এক এক গাছি চুল দিয়ে বিদায় দেন। দিতে দিতে তার মাথার তেলোয় টাক পড়ার জো হলো। কাকাবাবু বুঝলেন যে না, এভাবে দুহাতে দান খয়রাত করলে দুদিনে বিলকুল ফাঁকা হয়ে যাবে। তিনি চুলের কন্ট্রোল বসিয়ে দিলেন। কিউ তো আগেই লেগেছিল। তিনি বললেন, আমি কি দাঁথা কর্ণ হয়েছে? আমার মাথা চুল কি আমার নয়? আমার নিজের কি কয়েকটাও থাকতে নেই? আমার নিজের বাড়িতেও তো অসুখ বিসুখ লাগতে পারে। তখন ঠিক হলো মাথার আনকোরা চুল ছিঁড়ে কাউকে তিনি আর দেবেন না। চানের সময় চুলের তেল ঘষতে বা আঁচড়াবার সময় মাথার চিরুনি দিতে কতিপয় চুল নিজের গুণেই উঠে আসবে। সেই কটি গুনে গুনে সেদিন বিতরণ করা হবে। এমনি দিনের দিন আমাকেই তার ভার নিতে হলো। কাকার চুলে তেল ঘষতে হয় আমাকেই। তখন যা আমার হাতে উঠে আসে সযত্নে তুলে রাখি। তারপরে কাকার আঁচড়াবার সময় ওত পেতে থাকতে হয়। তখন ঝট্টি পট্টি যা পাই। কিন্তু চুলের সীমা থাকলেও ব্যারামের তো আর সীমা নেই। বাড়িতে বাড়িতেই ব্যারাম, আর বাড়তে বাড়তেই চলেছে। সামলানোই দায়। কাকার দৈনিক ওই নামমাত্র চুলে সবাইকে কুলিয়ে ওঠা যায় না। অনেকেই হতাশ হয়ে ফেরত যায়। এমনি যখন অবস্থা, তখন কাকা আর আমি একদিন বুধবারের হাটে গেছি। রামলোচনের সঙ্গে মোলাকাত। কাকাকে দেখেই রামলোচন তো দণ্ডবধ। বাম মহাদেব বলে একটা হাঁক দিয়ে পা ছেড়ে উঠল রামলোচন। তার হুঙ্কারে দেখতে না দেখতেই ভিড় জমে গেল চারিদিকে। আমাদের ঘিরে দাঁড়ালো সবাই। এগে হুজুরের কাছে আমার একটা আরজি আছে। বিনীত কণ্ঠে সে বলল। তা তোমার তো কোঁচ সেরে গেছে, আবার তোমার কি আরজি? কাকাবাবু শুধলেন। এই গে, আমার জীবন ফিরে পেয়েছি আপনার কৃপায়। আমার আর কোনো অসুখ বিসুখ ব্যাধি নাই। এই সামান্য সর্দিও লাগে না। কিন্তু প্রভু, এই সবার হয়ে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন বলো? কাকাবাবু উদার হাস্যে অমায়িক। আপনি তো বুড়ো হয়েছেন, কবে মরিয়া যাইবেন, কিন্তু কোনো নিশ্চয়তা নেই তো তার। কে আর মারা যাবে না বলো? কাকাবাবু মুখখানা চন্দ্রবিন্দুর মতো করলেন। এই মরতে আসা তো মরতেই আসা, আমি অনুস্বর যোগ করি। ভগবান না করুন, কিন্তু আপনি মারা গেলে আপনার চুলে কি হইবে? কি হইবে? শুনে কাকাবাবুর এবার রাগ হলো। চুলোয় যাক না, তা তোমার তাতে কি? এগে ওই কথাই কইছিলাম হুজুর, আপনার চুলো তো সেই চুলোই যাবে, আপনার সাথে এক চুলোতেই যাইবে। তাই অধীনদের এই নিবেদন, এখন আপনার দু চারটে চুল যদি দয়া করিয়া আমাদের আপনি দিয়া যান। সবাই তার কথায় এক বাক্যে সায় দিল। সকলেই হাত জোর করে বলল, কিছু চুল। কাকাবাবু মাথায় হাত দিলেন। একটা একটা চুল আলাদা আলাদা আলতো করে হয়তো তোলা যাবে, কিন্তু একসঙ্গে একাধিক চুলে টান দিলে মাথায় যে টন টন করবে। বেশি না, বেশি না, এক মুঠো চুল দিলেই আমাদের সকলের হয়ে যাবে কর্তা। মুঠো পাতলো সবাই। কাকাবাবু বললেন,
এক মুঠো ভারী আবদার যে আমি কি দান ছত্র খুলেছি নাকি যে মুঠো মুঠো চুল বিলোবো? না না, অত হবে না, সবাইকে আমি একটা একটা করে দেব। কিন্তু একটা করে তুলতেও যে তার মায়া লাগে, সেই জন্যই দেরি হয়। এদিকে লোকের আর তর সয় না। হঠাৎ হলো কি, পেছন থেকে একটা লোক লাফিয়ে উঠে কাকাবাবুর মাথায় একটা খামচা মেরে বেশ খানিক চুল তুলে নিলে। তারপর আর দেখতে হলো না, জোর হাতগুলি সব জড়ো হয়ে একজোট হয়ে কাকাবাবুর মাথার ওপরে ঝাঁপিয়ে পড়লো। কাকাবাবুর চুল নিয়ে সে কি চুলোচুলি বেঁধে গেল, সে এক পেল্লায় কাণ্ড। অত আর চুল ছিল কাকার মাথায়, মুষ্টিমেয়ই বলা যায়। অতগুলো মুঠো ভরতে সবই তার ফাঁকা হয়ে গেল। সবাই ফাঁকা হলে দেখা গেল কাকাবাবু হতজ্ঞান হয়ে ধরাশায়ী, আর তার মাথায় একটিও চুল নেই। একটি ছিল কানের পাশে এক কোণে ছোট্ট একটা। কাকাবাবুর অজান্তে সেটি আমি হাতালাম, অতি সন্তর্পণে তুলে নিলাম। সামনে আমার পরীক্ষা, ফেল যাওয়ার ভয় ছিল। যদি এক চুলের জন্য পাশ করা যায়, মাদুলি কোথায় পাবো, তাই চুলটিকে আমার বুক পকেটেই ধারণ করলাম। সম্বিত পেয়ে কাকাবাবু কোকিয়ে উঠলেন, জ্বলে গেল, মাথাটা জ্বলে গেল আমার। তারপর মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাঁ, এ কি করেছে? বেটারা একটা চুলও বাকি রাখেনি, একেবারে ন্যাড়া করে দিয়ে গেছে। ইস, মাথাটা যা জ্বলছে, গেলাম ওরে গেলাম। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ওরে হাঁদারাম, দাঁড়িয়ে কি দেখছিস? মাথাটা যে জ্বলে গেল আমার। কোথাও বরফ টরফ কিছু পাস কিনা দেখ দেখি, নিয়ে আয় যা চট করে, একটু মাথায় দিয়ে বাঁচি। পাড়া গায়ের হাটে কি আর বরফ মেলে? চটলেও না, চট করে তো নয়। কাকার মূর্তিমান জিজ্ঞাসার সামনে আমি নোট অফ অ্যাডমিরেশন হয়ে দাঁড়িয়ে থাকি। এমন সময় রামলোচন কোথা থেকে এক হাঁড়ি দই এনে হাজির। কথাই ঠান্ডা দইটা মাথায় লাগান, মাখলে আপনার মাথা জ্বলুনি কমবে, মাথা ঠান্ডা হবে। বলে অনুমতির অপেক্ষা না করেই হাঁড়িটা কাকার মাথায় উজাড় করে দিল। আরাম পেয়ে কাকা বললেন, আহ, বাঁচলাম। তো দইটা তো মন্দ নয় হে। নাকের দুপাশ দিয়ে যা নেমে আসছিল জিভ দিয়ে চেটে নিয়ে তিনি বললেন, খাসা দই তোমার রামলোচন। হ্যাঁ কর্তা, আপনি আমার মাথায় ঘোল ঢালতে পারেন নাই, কিন্তু আমি আপনার কোনো দুঃখই রাখলাম না। এই বলে গলার মাদুলি ছিঁড়ে ফেলে দিয়ে সে চলে গেল, ফিরেও তাকালো না। শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প চুলচেরা শোধবোধ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।